আজকের ভিডিওতে ধাতু নিষ্কাশনের যে তিনটে পদ্ধতি সম্পর্কে আগের দিন বলা হয়েছিল, তার দুটো পদ্ধতি আগের দিনের ভিডিওতে তোমাদের অলরেডি ডিসকাস করে দেওয়া হয়েছে। আজকে তৃতীয় যে পদ্ধতি অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে কয়েকটা কথা বলে নিই, আর বাকি অংশগুলো সম্পর্কে আসছি। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে তোমরা এইটা অলরেডি পড়েছিলে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বলতে সেখানে ভোল্টামিটার থাকবে, সেখানে অ্যানোড থাকবে, সেখানে ক্যাথোড থাকবে, সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, সেখানে ডিসি সোর্স থাকবে। তো যাই হোক, এই সব জিনিসগুলো অ্যানোড কী, ক্যাথোড কী, ভোল্টামিটার কী, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী, ডিসি সোর্স কী, এইটে পড়েছিলে। আবার আগের চ্যাপ্টারের থেকে যে ভিডিওগুলো করা হয়েছে সেখানেও বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি সম্পর্কে পড়তে গিয়ে যে বিষয়টা আমাদের জেনে নেওয়া এখানে মূলত বেশি দরকার, সেই বিষয়টা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করার সময় আমরা অ্যানোডে যে ধাতুটাকে নিষ্কাশন করতে চাই তার অবিশুদ্ধ কথাটা যেন খেয়াল থাকে, অবিশুদ্ধ পদার্থকে ব্যবহার করব। আর ক্যাথোডে যে ধাতুটাকে নিষ্কাশন করতে চাই তারই কোনো পাতলা বিশুদ্ধ পাত বা দণ্ডকে ব্যবহার করব। কেন পাতলা ব্যবহার করছি ক্যাথোড? কারণ অ্যানোড হবে মোটা অবিশুদ্ধ পদার্থ, সেখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে ধাতুটা ক্যাথোডের বিশুদ্ধ পাত বা দণ্ডের উপর এসে আস্তে আস্তে জমা হতে থাকবে, ফলে আস্তে আস্তে ক্যাথোডটা মোটা হতে থাকবে। এইভাবেই আমরা বিশুদ্ধ ধাতুটাকে নিষ্কাশন করতে পারি। যাই হোক, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে আমরা কি ব্যবহার করব না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে যে ধাতুটাকে আমরা নিষ্কাশন করতে চাই তারই কোনো একটা গলিত হাইড্রোক্সাইড বা ক্লোরাইড লবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব। ওকে, নীতিতে এই কথাটাই বলা আছে, একটু দেখে নেবে। নেক্সট যেটা বলা হয়েছে প্রয়োগ। দেখো, প্রয়োগ বলতে যেটা বোঝায় যে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা আমরা কোন কোন ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আগের দিন বলা হয়েছিল তোমাদের একটা প্রশ্ন যে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা খুব সক্রিয় ধাতুদের নিষ্কাশন করতে পারি না কেন। দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা খুব সক্রিয় ধাতুদের নিষ্কাশন করতে পারি না, তার উত্তরটাও আগের দিন বলে দেওয়া হয়েছিল যে অক্সিজেনের প্রতি তীব্র আসক্তির জন্য। খুব সক্রিয় ধাতুগুলো অক্সিজেনের প্রতি তীব্র আসক্তিযুক্ত হয়, ফলে কার্বন দ্বারা ধাতুর অক্সাইডগুলোকে বিজারিত করে ধাতুতে পরিণত করা যায় না। কিন্তু তাহলে ওই খুব সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রে তাদের থেকে কিভাবে ধাতুটাকে নিষ্কাশন করা যায় না, ওই খুব সক্রিয় ধাতুগুলোর থেকে ধাতু নিষ্কাশন করতে গেলে আমাকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির অবলম্বন নিতে হয় বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নিতে হয়। যাই হোক, তাহলে প্রয়োগে খুব সক্রিয় ধাতু বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বা রাসায়নিক সক্রিয়তা শ্রেণীতে যারা উপরের দিকে থাকে সেই সমস্ত ধাতুগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি। উদাহরণ হিসেবে এখানে একটা তুলে ধরা হয়েছে, দেখো MClN, যেখানে একটা ক্লোরাইড লবণ, ধাতুর একটা ক্লোরাইড লবণকে দেখানো হয়েছে। এমটা হচ্ছে যে কোনো ধাতু, আর সেই ধাতুর যোজ্যতা যা সেটাই ক্লোরিনের নিচে নামবে। তো সেই ধাতুটা আদ্র বিশ্লিষ্ট হলে যেটা হয় সেটা হচ্ছে Mn+, অর্থাৎ ক্লোরিনের নিচে যেটা থাকবে সেটাই এম এর মাথায় প্লাস রূপে যাবে, আর ক্লোরিনের নিচে যেটা থাকবে সেটাই ক্লোরিনের আগে আসবে সংখ্যাটা এবং ক্লোরিনের মাথায় মাইনাস যাবে। তো MClN আদ্র বিশ্লিষ্ট হলে কী হবে না Mn++ NCl-। দেখো, ঠিক এইরকমেরই একটা উদাহরণ তোমাদের ডান দিকে এখানে তুলে ধরা হয়েছে। যদি MCl না হয়ে ধাতুটা M এর জায়গায় যদি ক্যালসিয়াম হয়ে যায়, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা কত আমরা জানি 2, তাহলে Cl এর জায়গায় কত চলে আসবে 2, তাহলে CaCl2 হলে সে যখন আদ্র বিশ্লিষ্ট হবে, আদ্র বিশ্লেষণের ফলে যেটা উৎপন্ন হয় ক্যাটায়ন পার্টটা হচ্ছে Ca2+, কারণ এখানে ক্লোরিনের নিচে 2টা ক্যালসিয়ামের মাথায় 2+ রূপে যাবে আর 2Cl- এই রূপে আসবে। এবার এখানে Mn+, এটা ক্যাটায়ন, এই ক্যাটায়নটা ক্যাথোডে যাবে Mn+। দেখো, এনটা ইলেকট্রনের ঘাটতি আছে, সে যখন এনটা ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে নিস্তড়িত হয়ে এম ধাতুতে পরিণত হবে। একই রকমভাবে এখানেও Ca2+, এখানে দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, সেই যখন দুটো ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে সে ক্যালসিয়াম নিস্তড়িত পরমাণুতে পরিণত হবে। এইভাবে ক্যাথোডে আস্তে আস্তে জমা হবে এবং অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। তো যাই হোক, এই উদাহরণ সহ তোমাদের যদি তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে বা অন্যান্য যে পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো সম্পর্কে যদি টিকা লিখতে দেয়, তাহলে এভাবে নীতি প্রয়োগ আর উদাহরণ এভাবে তুলে ধরলে পরে সেটা খুব ভালো হয়। আর যদি সেখান থেকে শুধু নীতি বা কাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা একটা উদাহরণ দিতে বলে, তাহলে তোমরা নাম্বারের ভিত্তিতে যদি 1 মার্কস দেয় তাহলে সিম্পল সেটাই বলবে, আর যদি 2 মার্কস দেয় তাহলে একটু চেষ্টা করবে এলাবোরেট করার। যাই হোক, এবার নেক্সট পার্টে আসছি, এই চ্যাপ্টারের শেষ পার্ট, যে 3টে পার্টে ভাগ করা হয়েছিল তার শেষ পার্টে যেটা আছে সেটা হচ্ছে ক্ষয় ও তার নিবারণ এবং মানব জীবনে তার প্রভাব। দেখো, ক্ষয় বলতে যেটা সবচেয়ে বেশি আমাদের সমস্যা বা যেটা আমাদের সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে মরিচা জিনিসটা কি সেটা অলরেডি আমরা জানি, যে লোহার জিনিসকে দীর্ঘদিন ধরে খোলা বাতাসে রেখে দিলে পরে বাতাসের জলীয় বাষ্প আর অক্সিজেনের সঙ্গে উপস্থিতিতে লোহার উপর একটা লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, সেটাই মরিচা। আমরা জানি অলরেডি, এটার সম্পর্কে বিশেষ কিছু বলারও প্রয়োজনীয়তা নেই, তোমরা ছোটোবেলাতেও পড়েছো। আর সেই কথাটাই এখানে তুলে ধরা হয়েছে, লোহা বা লোহজাত দ্রব্যকে আর্দ্র বায়ুতে রেখে দিলে ওর উপর লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে, যাকেই বলা হয় মরিচা। আর সেই মরিচার রাসায়নিক সংকেত কি না, মরিচার রাসায়নিক সংকেতটা হচ্ছে এরকম Fe2O3H2O। দেখো, এখানে এক্সের নির্দিষ্ট কোনো মান নেই, কারণ মরিচার কোনো নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি নেই। তবে এখানে কেউ 2, কেউ 3, কেউ 1 ইত্যাদি বিভিন্ন সংখ্যায় বসাতে পারে।
তবে বেশিরভাগ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 3। তাই মরিচার রাসায়নিক সংকেত হচ্ছে সোদক ফেরিক অক্সাইড, যেটার সাংকেতিক চিহ্ন Fe2O3 XH2O তোমরা ব্যবহার করতে পারো, বা Fe2O3 3H2O বা 2H2O বা H2O ব্যবহার করতে পারো। তবে আমার মতে Fe2O3 XH2O এইভাবে রাখাটাই বেটার। এবার মরিচার গঠন তত্ত্ব, কিভাবে মরিচা গঠন হয় এই প্রসঙ্গে দেখো দুটো মতবাদ প্রচলিত আছে, একটা সাধারণ মতবাদ, একটা হচ্ছে ল্যাম্বার্টের মতবাদ। সাধারণ মতবাদটা তোমাদের বইতে নেই, ল্যাম্বার্টের মতবাদটা তোমাদের বইতে আছে। তো সাধারণ মতবাদটা একটু বলে দিই, যেটা আগে প্রচলিত ছিল, এখনও প্রচলিত আছে, তবে ততটা গুরুত্বপূর্ণ নয়, বেশি মাত্রায় সঠিক বলে যেটাকে মান্যতা প্রদান করা হয় সেটা হচ্ছে ল্যাম্বার্টের মতবাদ, তড়িৎ রাসায়নিক মতবাদ। যাই হোক, তো মরিচার গঠন তত্ত্বে সাধারণ মতবাদটা যেটা সেটা একটু বলে দিই। প্রথমে দেখো, এখানে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিড পরে লোহার সঙ্গে বিক্রিয়া করে লোহাকে আক্রমণ করে, এবং লোহাকে আক্রমণ করে ফেরাস বাইকার্বনেট উৎপন্ন করে। ওকে, ফেরাস বাইকার্বনেট উৎপন্ন করে, পরে বায়ুর অক্সিজেনের সংস্পর্শে ফেরাস বাইকার্বনেট জারিত হয়ে, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে ফেরাস বাইকার্বনেট জারিত হয়ে কী উৎপন্ন করে? ক্ষারকীয় কার্বনেট। আর সেই ক্ষারকীয় কার্বনেট পরে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে, দেখো ক্ষারকীয় কার্বনেট পরে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে কী উৎপন্ন করে? ফেরিক অক্সাইড, যেটাকে বলা হয় মরিচা। তো আবার বলছি সাধারণ পদ্ধতিটা, যেটা সাধারণ মতবাদ প্রচলিত আছে, বায়ুর কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সেই কার্বনিক অ্যাসিড লোহাকে আক্রমণ করে ফেরাস বাইকার্বনেট উৎপন্ন করে, সেই ফেরাস বাইকার্বনেট বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে আর্দ্র বিশ্লিষ্ট অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে দেখো ক্ষারকীয় কার্বনেট উৎপন্ন করে, আর সেই ক্ষারকীয় কার্বনেট পরে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে কী উৎপন্ন করে? ফেরিক অক্সাইড, যেটাকে আমরা বলছি মরিচা। ওকে, এটা সাধারণ মতবাদ, এটা তোমাদের বইতেও নেই, তবে এটা এমনি মনে রাখতে পারো। যেটা তোমাদের মনে রাখতে হবে বেশি মাত্রায় সেটা হচ্ছে ল্যাম্বার্টের মতবাদ। ল্যাম্বার্ট পরে বলেছিল বা দেখিয়েছিল যে মরিচা পড়তে গেলে যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি বাধ্যতামূলক নয়, কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতেও মরিচা পড়ে। দেখো, এই সাধারণ মতবাদে এখানে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, কার্বন ডাইঅক্সাইড না থাকলে পরে কিন্তু মরিচা পড়বে না। কিন্তু ল্যাম্বার্ট দেখিয়েছিল যে কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতেও মরিচা পড়ে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির কোনো প্রয়োজনীয়তা নেই মরিচা পড়ার ক্ষেত্রে। থাকলে পরে মরিচা পড়া ত্বরান্বিত হবে, তবে কার্বন ডাইঅক্সাইড না থাকলে পরে মরিচা পড়বে না এমনটা কিন্তু নয়। সেই ল্যাম্বার্টের মতবাদটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক মতবাদ। আর সেই তড়িৎ রাসায়নিক মতবাদে তিনি যেটা বলেছিলেন যে লোহার দণ্ডের মধ্যে সেখানে অ্যানোড থাকে, ক্যাথোড থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, আর সেই অ্যানোডের মধ্যে লোহা থাকে। সেই অ্যানোড হিসাবে কী কাজ করে না, ওই যে অবিশুদ্ধ লোহাটা যেটাকে আমরা খোলা বাতাসে রেখে দিই। তোমরা ছোটোবেলা থেকে একটা জিনিস ভালো মতো করেই জানো যে বিশুদ্ধ লোহাতে কোনো দিন মরিচা পড়ে না, তাই না? তো মরিচা পড়ে যেটা, সেটা হচ্ছে অবিশুদ্ধ লোহাতে। তো অবিশুদ্ধ লোহাতে সেখানে অ্যানোড হিসেবে কাজ করে কে? লোহা। আর ক্যাথোড হিসেবে কাজ করে কার্বন সহ বিভিন্ন যে অশুদ্ধিগুলি থাকে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে জল বা জলীয় বাষ্প। এই কথাগুলো ল্যাম্বার্ট বলেছিলেন। এর ফলে এটা পুরো একটা তড়িৎ কোষ রূপে আচরণ করে। ফলে লোহার অবিশুদ্ধ ওই দণ্ডটার মধ্যে অসংখ্য তড়িৎ কোষের উৎপত্তি ঘটে, যেই তড়িৎ কোষে আবার বলছে অ্যানোড হিসেবে কাজ করে কে? লোহা। ক্যাথোড হিসেবে কাজ করে কার্বন সহ বিভিন্ন অশুদ্ধিগুলি। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে জল বা জলীয় বাষ্প। এরা বিভিন্ন তড়িৎ কোষ গঠন করে, মানে একটা অবিশুদ্ধ লোহার মধ্যে অসংখ্য তড়িৎ কোষ গঠন হয়। আর সেই তড়িৎ কোষগুলোর মধ্যে কী হতে থাকে না, তড়িৎ বিশ্লেষণ ঘটতে থাকে। তড়িৎ বিশ্লেষণ ফলে মরিচার ক্ষয় হতে থাকে, মানে মরিচার গঠন হয়। কীভাবে হয় একটু দেখে নিই। দেখো, প্রথমে এই যে জলীয় বাষ্প জল বিশ্লিষ্ট হয়ে কী উৎপন্ন করে? H+OH-। ওকে, সেই H+OH- মধ্যে OH- যেটা থাকছে সেটা মরিচা পড়াকে ত্বরান্বিত করছে, এবং H+ সেও মরিচা পড়াকে ত্বরান্বিত করছে। কীভাবে একটু দেখে নিই। দেখো, প্রথমে অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া বলে দেখানো হয়েছে। অ্যানোডে কী হয় না, লোহা সে দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2+ রূপে জলে চলে আসে। এই যে জল, যেটা আর্দ্র বিশ্লিষ্ট হয়ে আগে H+OH- পরিণত হয়ে আছে, তাহলে অ্যানোডে লোহা দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2+ রূপে জলে চলে আসে। যেই জলে আসে, জলের OH- সঙ্গে যুক্ত হয়ে কী উৎপন্ন করে? FeOH, ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে। সেই ফেরিক হাইড্রোক্সাইড পরে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে মরিচা, Fe2O3 3H2। আর ঠিক আছে, এটাই সিম্পল ল্যাম্বার্টের মতবাদ। ল্যাম্বার্টের মতবাদে ক্যাথোড, অ্যানোড আর তড়িৎ বিশ্লেষ্য রূপে যে জিনিসগুলো ব্যবহার করে, তারপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে জল বিশ্লিষ্ট H+OH- উৎপন্ন করে। H+ আর OH- দুটোই ত্বরান্বিত করে মরিচা পড়াকে। অ্যানোডে কী বিক্রি হয়? প্রথমে লোহা দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2+ রূপে এই জলে চলে আসে। জলের OH- সঙ্গে যুক্ত হয়ে FeOH উৎপন্ন করে, আর সেই FeOH পরে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে মরিচা উৎপন্ন করে। তো যাই হোক, অ্যানোড বিক্রিয়া বলতে শুধু এটাই বোঝায়, Fe- Fe2+, আর বাকিটা তড়িৎ বিশ্লেষ্য
মানে দ্রবণে এসে এই বিক্রিয়াটা হয়। এই দুটো নিচের যে দুটো বিক্রিয়া দেখানো হয়েছে এটা অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া মানে এইটা শুধু Fe দুটো ইলেকট্রন ছেড়ে Fe2+ রূপে দ্রবণে আসবে। আর ক্যাথোডে কী হবে, দেখো এই যে জলের যে H+ আয়নটা আছে, সেই H+ আয়ন ক্যাথোডে এসে একটা ইলেকট্রন গ্রহণ করে H পরমাণু উৎপন্ন করবে, আর এরকম দুটো H পরমাণু যুক্ত হয়ে H2 অণু উৎপন্ন করবে। দেখো এখানে যেটা মেন দেখার বিষয় সেটা হচ্ছে, একটু আগে আমরা যে সাধারণ মতবাদটা দেখেছিলাম সেখানে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি বাধ্যতামূলক দেখেছিলাম। এখানে কার্বন ডাইঅক্সাইড ল্যাম্বার্ট বলেছে না থাকলেও হয়, আর সেটাও আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতেও মোর্চা পড়তে পারে, ল্যাম্বার্ট এভাবে দেখিয়েছিলেন। তবে এখানে একটা মজার বিষয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড কী করে, আগেও যেরকমটা আমি বলেছি যে কার্বন ডাইঅক্সাইড মরিচা পড়াকে ত্বরান্বিত করে মাত্র। কীভাবে না, দেখো কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কার্বনিক অ্যাসিড H2CO3, যেটা আগে আমরাও দেখেছি সাধারণ মতবাদে। সেই H2CO3 কার্বনিক অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করে, H+ আয়ন। আর সেই H+ আয়ন যেটা মরিচা পড়াকে ত্বরান্বিত করে, একটু আগে আমি বলেছিলাম, সে ক্যাথোডে এসে H+ ইলেকট্রন গ্রহণ করে H দিয়ে হাইড্রোজেন উৎপন্ন করবে। তার মানে H+ এর বেশি মাত্রায় উৎপাদন বা OH- এর বেশি মাত্রায় উৎপাদন, যেটা মরিচা পড়াকে ত্বরান্বিত করে। যাই হোক, এই এতটা পর্যন্তই থাক। জিনিসগুলো যেগুলো বলা হলো তার মধ্যে এই ল্যাম্বার্টের এই মতবাদটা, যেটা যার মরিচা পড়ার গঠন তত্ত্ব বা মরিচার গঠন তত্ত্ব, এটা পরীক্ষায় আসে তোমাদের। মরিচা কী আসে তার সংকেত আসে, আর এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বা আগের ভিডিওতে যেই জিনিসগুলো বলা হয়েছে সেগুলো প্রায় পরীক্ষায় আসে। একটু মন দিয়ে দেখবে এবং পড়বে।